হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে আমরা আলোচনা করব আফটার এফেক্টস এর একদম বেসিক বিষয়গুলো নিয়ে। তো এই বেসিক বিষয়গুলো জানা থাকলে আপনি অন্য যে কোনো টিউটোরিয়াল দেখে আপনি বুঝতে পারবেন। অন্যরা যে কাজ করছে, অন্যদের টিউটোরিয়াল দেখে আপনি নিজেও আপনার কাজে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের আফটার এফেক্টস বেসিক। আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। এই ইন্টারফেস থেকে আমাদের অনেক কিছু রিমুভ করতে হবে, অনেক কিছু আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সেই জন্য কোনো কিছু রিমুভ করতে হলে আমাকে এই যে 3 ডটস স্ট্যাক বাটন যে আছে, জাস্ট লেফট ক্লিক, ক্লোজ। আচ্ছা, তারপর এখান থেকে প্রপার্টিজ, নো সিলেকশন, এটা ক্লোজ করে দেব। এইভাবে এখানে যতগুলো প্যানেল আছে সবগুলো আমি একটা একটা করে রিমুভ করে দেব। ওকে, এটা থাকবে কারণ এটা আমাদের দরকার। তো এখানে আছে প্রজেক্ট, এটা আমাদের লাগবে। আমরা উইন্ডো থেকে এই কম্পোজিশন, প্রজেক্ট আর টাইমলাইন, এই তিনটা জিনিস আমাদের কম্পালসারি, এটা থাকতেই হবে। এখন কোনো কিছু যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কোথায় আনবো? যেমন অ্যালাইন, এই জিনিসটা আমাদের লাগবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আনডক করতে পারবো। তো আনডক করে আমরা হোভার করতে থাকি, তাহলে যে কোনো এক জায়গায় এটাকে প্লেস করতে পারবো আমরা। যেমন এখানে যদি আমি দিই, ঠিক এই টাইম লাইনটার ডান পাশে এটা প্লেস হলো। আবার এটাকে যদি আমরা একদম ডান পাশে আনতে চাই, এই যে একটা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন হালকা, ঠিক এইখানে যদি আমি ছেড়ে দিই তাহলে পুরো ডান পাশটা জুড়ে এটা অবস্থান করবে। তারপর আমি কিছু প্লাগ ইন অথবা স্ক্রিপ্ট ব্যবহার করি, যেমন মোশন টুলস, এটা একটা পেইড প্লাগ ইন, ফ্রিতেও পাওয়া যায়, এটা আমি সবসময় ইউজ করি। সো এটাও আমি উপরে এনে রাখলাম। তারপর কেবার, এটা আমরা এখানে ঠিক এর উপরে রাখবো। ওকে, আপাতত এই পর্যন্তই। আমার সব কিছু যখন সেট আপ হয়ে গেল, তখন আমি এই ওয়ার্ক স্পেসটা আমি সেভ করব। এই ওয়ার্ক স্পেসে যাব, তারপর সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, এখানে আমি আমার নাম দিলাম। আমার ওয়ার্ক স্পেস সেভ হয়ে গেল। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো প্রজেক্ট সেভ করা। যে কোনো কাজ শুরু করার পূর্বে আমি ফাইলটা আগে সেভ করে নিই, এবং এটা সবসময় করা দরকার। কাজের মাঝখানে যদি কোনো ভুল হয়ে যায় অথবা সফটওয়্যার ক্র্যাশ করে, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই আপনার চলে যাবে। সুতরাং Ctrl+Shift+S চেপে আপনি এই প্রজেক্টটা যে কোনো একটা জায়গায় আপনি সেভ করে ফেলবেন। ওকে, ডান। তো আমরা প্রজেক্টটা সেভ করে ফেললাম। তারপর আপনার যদি উইন্ডোজ ইউজার হন, তাহলে আপনারা এডিটে গেলে হয়তো প্রেফারেন্স পাবেন, প্রজেক্ট সেটিংস। কিন্তু ম্যাকে সিস্টেমটা একটু ভিন্ন রকম। ম্যাকে এই আফটার এফেক্টস, সেটিংস, তারপর জেনারেল, ঠিক আছে? তো উইন্ডোজের ক্ষেত্রে আপনারা হয়তো এডিট অথবা ফাইল যে কোনো একটাতে পেয়ে যাবেন। তো এই সেটিংস থেকে এই প্রেফারেন্স অথবা সেটিংস যাই বলেন, এখানে আমি কিছু অ্যাডজাস্টমেন্ট করব। যেমন জেনারেলে ঢুকে এটা ঠিক এরকমই থাকবে, এইটা মাঝে মধ্যে আনচেক থাকে। ডিফল্ট স্পেশাল ইন্টারপোলেশন টু লিনিয়ার, এটা টিক মার্ক দিয়ে দিবেন। অর্থাৎ আমার এই ইন্টারফেসটা আপনারা হুবহু কপি করতে পারেন। এই 1 2 3 4, এই 4টা বাদ দিয়ে আপনারা সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর ইম্পোর্ট 30 ফ্রেমস পার সেকেন্ড, রিপোর্ট মিসিং ফ্রেমস, এগুলো সব যেন ঠিক চিহ্ন দেওয়া থাকে এবং 30 ফ্রেমস থাকে। তারপর মিডিয়া, এটা আমার আফটার এফেক্টস যখন রান করে তখন যে প্রিভিউ করার জন্য যে মেমোরিটা দরকার হয়, সেই মেমোরিটা যে স্টোরেজে থাকে সেটাই হলো এটা। তো আমার এখানে 92 গিগাবাইট সেট করা আছে, আমি কাস্টম ফোল্ডার অ্যাড করে দিয়েছি। তো এখানে ক্লিক করে আপনার একটা কাস্টম ফোল্ডার সিলেক্ট করে দিবেন। আপনি যদি উইন্ডোজ ইউজার হন, তাহলে আপনি এটা অবশ্যই এসএসডি কার্ডের কোনো একটা ফোল্ডার রেখে দিবেন। আর যদি ম্যাক ইউজার হন, তাহলে আপনি বাই ডিফল্ট হয়তো বা এরকমই একটা ফোল্ডার পেয়ে যাবেন আপনি। আচ্ছা, তারপর অ্যাপিয়ারেন্স, এখানে বিভিন্ন অ্যাপিয়ারেন্স আছে। আমি ডার্কেস্টটাই প্রেফার করি কারণ এটা চোখে লাগে না। অটো সেভ এভরি 10 মিনিটস। আপনার প্রজেক্ট যদি কখনো কোনো কারণে ক্র্যাশ করে, তাহলে আপনি ঠিক 5 মিনিট অথবা 10 মিনিট আগের প্রজেক্ট যে ফোল্ডারটাতে আপনি কাজ করছিলেন, ঠিক সেই ফোল্ডারে আপনি পেয়ে যাবেন। তো আমি এটা 5 মিনিট করে দেবো। ওকে, মেমোরি, এখানে দেখাচ্ছে আমার র্যাম হলো মোট 48 জিবি, কিন্তু আফটার এফেক্টস ব্যবহার করছে 36 গিগাবাইট, আর জাস্ট 12 গিগাবাইট আপনার ফ্রি আছে, এটা অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু আফটার এফেক্টস রানিং থাকা অবস্থায় 48 গিগাবাইট এটা ইউজ করবে। টাইপ প্রিভিউ সাইজ স্মল, এটা এরকমই থাকে। নাম্বার অফ রিসেন্ট ফন্টস টু ডিসপ্লে 14। স্ক্রিপ্ট অ্যান্ড এক্সপ্রেশন, এখানে ইম্পর্টেন্ট হলো আপনি যখন প্রথমবারের মতো সফটওয়্যারটা ওপেন করবেন, আপনার এটা আনচেক করা থাকবে, তো আপনি এটা চেক করে দেবেন। বাকিগুলো যেমন আছে ওরকমই থাকবে। এখন আপনি এটা সেভ করার জন্য ওকে বাটনে ক্লিক করবেন। আমাদের প্রেফারেন্স এডিট করা হয়ে গেল। তো এইবারে আমরা দেখবো এই বিষয়গুলো কি, এই টাইম লাইন, এই বিষয়টা, এগুলো কি। তো এটা হলো আমাদের কম্পোজিশন নিতে হয়, অর্থাৎ একটা ইলাস্ট্রেটর অথবা ফটোশপে যদি আপনি কাজ করে থাকেন, সেখানে একটা আর্ট বোর্ড নেওয়া হয়। তো ঠিক সেই রকমই আফটার এফেক্টসে একটা কম্পোজিশন, একটা ফ্রেম নিতে হবে আমাদের, যে ফ্রেমের ভিতর আমরা অ্যানিমেশন করব। নিউ কম্পোজিশন, আমরা এই কম্পোজিশনের কি নাম দিতে চাচ্ছি, আমি একটা নাম দিলাম। এই ফ্রেমের যে রেজুলেশন, এই কম্পোজিশনের যে রেজুলেশন, সেটা আমি এখন সিলেক্ট করব।
এটা সবসময় আনচেক থাকবে। আর এটা স্কোয়ার পিক্সেলস। আমি অ্যানিমেশন করি সবসময় 30 ফ্রেমস পার সেকেন্ডে, অনেকে 24, 25 এরকম করে, আমি সবসময় 30 ফ্রেমস পার সেকেন্ডে অ্যানিমেশন করি। রেজুলেশন ফুল রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট প্রত্যেকটা ফ্রেমের কম্পোজিশনে একটা কালার থাকে, সেই কালারটাই হলো এটা। এটা যদি আমি ডার্ক করি তাহলে ডার্ক হবে, যদি হোয়াইট রাখি তাহলে হোয়াইট হবে। ঠিক এই মুহূর্তে এটাকে হোয়াইট রাখছি। এবার ডিউরেশন, এখানে যদি আপনি পুরোটা সিলেক্ট করে 1000 টাইপ করেন তাহলে মূলত 10 সেকেন্ডের একটা টাইম লাইন পাবেন। সেই টাইম লাইনটা দেখতে কেমন সেটা আমরা যদি এখানে ক্লিক করি, ওকে প্রেস করে দিলাম, আমি একটা ভার্টিক্যাল কম্পোজিশন নিয়েছিলাম। এখন ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আমরা অ্যাড করেছিলাম সেটা দেখার জন্য আমরা ঠিক এইখানে টগল ট্রান্সপারেন্সি গ্রিডে যদি ক্লিক করি তাহলে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো। ওখানে ক্লিক করার পরপরই কম্পোজিশনটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা টাইম লাইনও তৈরি হয়ে গেছে। 30 ফ্রেমস পার সেকেন্ডের ডিউরেশন, ঠিক এখানে 10 সেকেন্ডের একটা টাইম লাইন আছে। তো এই টাইম লাইনে মূলত অ্যানিমেশন ঘটে, এখানে বিভিন্ন কি ফ্রেম অ্যাড করতে হয়, এইভাবে আস্তে আস্তে আগায়। এই হলো কম্পোজিশন, যেগুলো এখানে বামে একটার পর একটা এরকম সাজানো থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখন নতুন কম্পোজিশন নিতে চাই তাহলে কি করব? এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে ক্রিয়েট এ নিউ কম্পোজিশন, আমরা আবার আরো একটা কম্পোজিশন তৈরি করতে পারবো। এই কম্পোজিশনের নাম দিলাম, আমাদের দুইটা কম্পোজিশন হয়ে গেল আলাদা আলাদা। ঠিক এইখানেও আমরা ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছি যে দুইটা কম্পোজিশন হয়েছে। তো কম্পোজিশনের ভিতরেও আবার কম্পোজিশন নেওয়া যায়, যেমন এই বেসিক, এই কম্পোজিশনের ভিতরে আমরা যদি এটা ইনক্লুড করি তাহলে কম্পোজিশনের ভিতরে আবার কম্পোজিশন। আচ্ছা যাই হোক, এখনই অত জটিল করতেছি না বিষয়টা। তো দেখা যাচ্ছে যে আমরা কম্পোজিশন নিয়ে শিখে গেলাম। তো এবার কি, এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডার নেম যদি আমি কমস দেই তাহলে আমি এই ফোল্ডারের ভেতরে আমার শুধু কমগুলো থাকবে। আর একটা ফোল্ডার নিয়ে হয়তো আমি মিউজিক রাখতে পারবো। এখানে ক্লিক থাকা অবস্থায় যদি আপনি এই ফোল্ডারে চাপ দেন তাহলে এটা প্যারেন্ট হয়ে যাবে। এটা বের করে নিলাম, এন্টারে চাপ দিলে আপনি রিনেম করতে পারবেন। এখানে লিখবো ফটোস, মাল্টিপল আরো অনেক ফোল্ডার আপনি তৈরি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এতে করে প্রজেক্টটা অনেক অর্গানাইজ থাকবে, আপনি খুব সহজে যে কোনো কিছু খুঁজে পাবেন। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ক্লিক ওপেন টু প্রজেক্ট সেটিংস। এক্সপ্রেশন, এটা জাভা স্ক্রিপ্ট থাকবে। অডিও 48,000, কালার 8 বিট পার চ্যানেল। 16 বিটে আপনি কাজ করতে নিলে আপনার প্রজেক্ট অনেক অনেক হেভি হয়ে যাবে, এটার কোনো দরকার নেই। এটাও নাম, এগুলো যেমন আছে এরকমই থাকবে, অর্থাৎ 8 BPC। তো এটা যদি আপনি অল্ট ক্লিক করে চাপ দিতে থাকেন তাহলে এটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে এই বিষয়গুলোতেও আসবো। এবার দেখি টাইম লাইনের বামে যে বিষয়গুলো আছে এই সেগমেন্টে আসি আমরা। এখানে যদি আপনি এই বর্ডারে রাইট বাটন ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এই টাইম লাইনের জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলো, সেগুলো এখানে উল্লেখ করা থাকে। যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেগুলো ঠিক এই মুহূর্তে ব্যবহার, যেমন এই যে প্যারেন্ট এন্ড লিঙ্ক, তারপর মোডস, সুইচেস, কমেন্টের দরকার নাই, তারপর লেবেল। আবার রাইট বাটন ক্লিক করলে আপনি এই সেকশনটা হাইডও করতে পারবেন, হাইড করার দরকার নাই। আবার এটাকে চাপ দিয়ে আপনি এই পাশে অথবা এই পাশে নিয়ে যেতে পারবেন। আপনার প্রজেক্টের যে সিকোয়েন্সটা এরকমই থাকা উচিত। প্রথমে হাইড, আনহাইড, তারপর সাউন্ড, তারপর সলো বাটন, লক বাটন, লেবেল বাটন, তারপর লেয়ার বাটন, তারপর এই সেগমেন্টটা, তারপর মোড, তারপর ট্র্যাক ম্যাট, তারপরে প্যারেন্ট এন্ড লিঙ্ক। তারপরে এখানে একটা সুইচ দেখতে পারবেন, এটা হলো আপনার মাঝে মধ্যে টাইম লাইনটা একটু বড় করার দরকার হলে এটা এই বিষয়গুলো একটু হাইড করার প্রয়োজন পড়ে, তখন আপনি এটাতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তারপর এক্সপ্যান্ড অর কলাপস দ্য ট্রান্সফার কন্ট্রোল প্যান, এটাই যে বিষয়গুলো হাইড হচ্ছে। আর এটা হলো আপনার কোনো লেয়ারে ডিউরেশন বাড়ানোর জন্য এটা ব্যবহার করি। এই প্রজেক্টের পাশাপাশি ঠিক এইখানে আমাদের আরো একটা প্যানেলের দরকার হয়, সেটা হলো ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল। এটা দরকার হয়, অর্থাৎ আমি যখন কোনো লেয়ারের উপরে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করব সেই ইফেক্টের সেটিংস গুলো আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এবারে আমরা শেপ লেয়ার কিভাবে নেয় সেটা দেখবো। এখানে আমরা কিছু শেপ দেখতে পাচ্ছি, যেটা একটা হলো রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। তারপর এটা হলো পেন টুল। পেন টুলের আবার এই কয়েকটা সেগমেন্ট আছে। ব্রাশ টুল, এটা হলো ক্লোন স্ট্যাম্প, আর এটা আমার কোনো দরকারই হয় না, এটাও দরকার হয় না। ব্রাশ টুল, এটাও দরকার হয় না, এটা খুবই কম মাঝে মধ্যে ব্যবহার হয়, যেটা হলো পাপেট পজিশন পিন টুল। কোনো লেয়ারকে পেন্ট করার জন্য মাঝে মধ্যে আমি এটা ব্যবহার করি, কিন্তু সেটা খুবই কম। আচ্ছা, এটা দরকার হয় মাঝে মধ্যে, পেন বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট, ওয়াই টুল। এটা কাস্টম অ্যাঙ্কর পয়েন্ট কোনো শেপের সিলেক্ট করার জন্য এই টুলটা ব্যবহার হয়। এটা কোনো অবজেক্টকে রোটেট করার জন্য, এটা 3Dর জন্য ব্যবহার হয়। এই তিনটা টুল যেটা আমি একদমই ইউজ করি না, এটা ইউজ করি না, শুধু ভি আর শেপ টুল, পেন টুল, টেক্সট টুল। টেক্সট টুলের কাজ আছে,
টেক্সট টুলে যে আপনি হরিজন্টালি অথবা ভার্টিক্যালি টাইপ করতে পারবেন। কোনো শেপ লেয়ারে যদি আপনি ক্লিক করেন, এখানে পেন টুল অথবা শেপ লেয়ার, যে কোনো একটা শেপ লেয়ার নিলে আপনি এখানে দুইটা অপশন পাবেন, ফিল অথবা স্ট্রোক। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো একটা সিলেক্ট করব। এখানে যদি এই মাঝখানে ক্লিক করি তাহলে আমরা এটা কালার চেঞ্জ করতে পারবো। আর এই নামের উপরে অর্থাৎ স্ট্রোক অপশনস এখানে ক্লিক করলে আমরা অপশন পাবো যে আমরা এটাকে গ্রেডিয়েন্ট রাখবো নাকি রেডিয়াল গ্রেডিয়েন্ট নাকি নো কালার অর্থাৎ নান। তো আমরা নানে ক্লিক করে দিলাম আর এই কালারটা আমরা ইয়েলো একটা হালকা কালার দিয়ে নিলাম। পেন টুল সিলেক্ট করলাম, আমরা শিফট চেপে ধরলে এরকম সোজা লাইন আঁকাতে পারবো, ব্যাস আমাদের শেপ তৈরি হয়ে গেল। এবং এই শেপের যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা টান দিলে সেটা এক্সপ্যান্ড হবে। এইভাবে আমরা কাস্টম করে যে কোনো শেপ ড্র করতে পারবো। কোনো কিছু ডিলিট করতে হলে আমরা এই টাইম লাইনে আসবো, তারপর ডিলিট বাটনে প্রেস করব। আচ্ছা, এবারে শেপ লেয়ার দেখাই। এখানে রেক্ট্যাঙ্গেল আছে, শিফট চেপে ধরলে সমানভাবে এটা বড় ছোট হবে। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এটা সেন্টারে কিভাবে নিয়ে আসবো। এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হলো কমান্ড হোম অথবা কন্ট্রোল হোম। এখানে ক্লিক করলে আপনার এটা হোমে চলে আসবে, অথবা এই অ্যালাইন বাটনে চাপ দিলে আপনার এটা ঠিক মিডিলে চলে আসবে যে কোনো শেপ। তো এটা কিন্তু আপনি চাইলেই, এর আগে যে আমি পেন টুল দিয়ে নিয়ে একটা শেপ তৈরি করে দেখালাম, সেখানে আপনি চাইলেই বেজিয়ার পাথগুলো এক্সপ্যান্ড করতে পারছেন। এখানে কিন্তু আপনি সেটা পারবেন না। এখানে সেটা করার জন্য আপনাকে এই প্রপার্টিসটা ভেঙে ফেলতে হবে, তখন এই প্রপার্টিসটা থাকবে না। আপনি যদি এটাকে পাথ শেপে কনভার্ট করেন তাহলে কিন্তু এই রাউন্ডেড কর্নার বিষয়টা একদমই থাকবে না। তো আমি প্রথমে একটু রাউন্ডেড কর্নার করে নিলাম, যেহেতু পরবর্তীতে আমি সুযোগটা পাবো না। এই রাইট বাটনে ক্লিক করলে কনভার্ট টু বেজিয়ার পাথ, আমরা এখন এটাকে এডিট করতে পারবো যে কোনোভাবে। এটা এখন আমরা অ্যানিমেশনও করতে পারবো, পাথ অ্যানিমেশন। এই হলো রেক্ট্যাঙ্গেল টুল। তারপর আছে হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটাও সেম জিনিস, শুধু রাউন্ডেড আছে, এটাতে অলরেডি দেয়াই আছে। তো আমি আসলে এই দুটার কোনো পার্থক্য খুঁজে পাই না, এবং অ্যাডোবি কী কারণে এই দুইটা আলাদা করে দিচ্ছে আমার ঠিক জানা নাই। এলিপস টুলটা অবশ্যই দরকারি, এটা সার্কেল। কন্ট্রোল হোমে যদি আমি ক্লিক করি কিবোর্ড থেকে তাহলে এটা মিডিলে চলে আসবে। তারপর আছে পলিগন টুল। এই পলিগন টুল আঁকানোর সময় আমি যদি টপ অ্যারো অথবা বটম অ্যারোতে ক্লিক করি, টপ অ্যারোতে ক্লিক করলে এটার রেডিয়াসটা বাড়তে থাকবে, কর্নারগুলো বাড়তে থাকবে এবং এক পর্যায়ে গিয়ে এটা ফুল রাউন্ডেড হয়ে যাবে। আর যদি আমি নিচের অ্যারোতে ক্লিক করতে থাকি তাহলে এটা এক সময় কমতে কমতে ঠিক ট্রায়াঙ্গেলে চলে আসবে। তারপর শিফট ক্লিক করে এটাকে আমি লক করে দিতে পারি রোটেশন, অথবা এটাকে মিডিলে আনার জন্য কন্ট্রোল হোম, মিডিলে চলে আসলো, ওকে ডিলিট। তারপর আছে স্টার টুল, আমরা স্টার নেব, নিচে টপ অ্যারোতে ক্লিক করব, আরও বাড়তে থাকবে। এবং এটাকে যদি আমরা মিডিল নিয়ে আসি কন্ট্রোল হোম চেপে, এখানে আমরা আরও কিছু সেটিংও পেয়ে যাব, যেমন এটা কয়টা পয়েন্ট, তারপর এটার রেডিয়াস, ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস, সব কিছু আমরা অ্যানিমেশন করতে পারবো। ঠিক এই মুহূর্তে আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ার নেই, সেটা যে ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এই কম্পের একটা, এই ফ্রেমের, এই কম্পোজিশনের একটা কালার, যেটা আমরা কন্ট্রোল কে প্রেস করলে আমরা দেখতে পারবো। এবং এর আগেই বলেছি এটাকে চেঞ্জ করা যায়, কিন্তু তারপরও মাঝে মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হয়। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা রাইট বাটন ক্লিক করবো এই ফাঁকা জায়গাটাতে, নিউ সলিডের আমরা যে কোনো কালার দিতে পারি, তারপর এটা লক করে দিলাম। এখন ঠিক এই সলিডের কালারটাই যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কমান্ড শিফট অথবা কন্ট্রোল শিফট ওয়াই চাপতে হবে। তারপর আমাদের আবার কালার চেঞ্জ করার জন্য আবার অপশনটা দিয়ে দিবে, আমরা এই কালারটা দিতে পারি। আমাদের মেইন কম্পোজিশনের কালার কিন্তু ব্ল্যাক, কিন্তু এই কম্পোজিশনে আমরা একটা সলিড লেয়ার নিয়েছি যেটার কালার হলো পার্পল। এটাই হয়তো আমার অ্যানিমেশনের জন্য আমার ব্যাকগ্রাউন্ড হবে, তো সেই কারণে আমি একটা সলিড লেয়ার নিয়েছি। তারপর আমরা একটা শেপ নেই, সেই শেপের ভেতরে যে অপশনগুলো থাকে, অর্থাৎ পাথ, মাস্ক, ফিল, স্ট্রোক, ট্রিম পাথ, মার্জ পাথ, এগুলো আমরা দেখব। যেমন আমরা একটা শেপ নিয়ে নিলাম, এই শেপটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা একটা পাথ পেয়ে গেলাম, বেজিয়ার পাথ। কমান্ড হোম অথবা কন্ট্রোল হোমে চাপ দিয়ে এটাকে মিডিলে আনলাম। এবারে খেয়াল করেন এই শেপটার কিন্তু কিছু ফাংশন আছে, যেমন ঠিক এই মুহূর্তে এটার স্ট্রোকটা হাইড করা আছে, অর্থাৎ আমরা স্ট্রোক নেইনি। আমরা ইচ্ছা করলে স্ট্রোক দিতেও পারি, চাইলে এটা বাড়াতে কমাতেও পারি, আবার জিরো করে রাখতে পারি, অথবা এটা যেমন ছিল তেমনই রেখে এটাকে হাইড করে দিতে পারি। কিন্তু ফিল আছে এটাতে, ফিলের আবার কিছু অপশন আছে, যেমন কালার চেঞ্জ করার। স্পেসিফিকভাবে এই শেপের কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করব। তারপর অপাসিটি আছে, এই ফিলের অপাসিটি, এটা শেপের অপাসিটি না। তারপর ট্রান্সফর্ম, রেক্ট্যাঙ্গেল 1, আমরা কখনোই এই সেটিংগুলো থেকে অ্যানিমেশন করব না, আমরা সবসময় এই ট্রান্সফর্মের দিকে তাকাবো। এখানে আছে প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক মাঝেই থাকবে, কিন্তু শেপটা ডানে বামে অথবা উপরে নিচে নড়াচড়া করতে পারবে। তারপর আছে পজিশন, এই অ্যাঙ্কর পয়েন্ট সহ ফুল শেপটা ডানে বামে অথবা উপরে নিচে মুভ করা যাবে। তারপর আছে স্কেল, তারপর আছে রোটেশন, তারপর আছে অপাসিটি। তো
এই প্রত্যেকটা প্রপার্টিস আমাদের অ্যানিমেশন করার সময় লাগবে, সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবারে আসি স্ট্রোক নিয়ে। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল একটা শেপ আঁকালাম, তারপর আমরা ফিলে চাপ দেব, তারপর নান করে দেব। এখন কিছুই দেখা যাচ্ছে না কারণ স্ট্রোক নাই। এখন যদি আমি এই অপশনে এখানে গিয়ে ডানে স্লাইড করি তাহলে আমরা স্ট্রোক পাবো। এবার এই স্ট্রোকটাকে আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের ট্রিম পাথ অ্যানিমেশন করা যায়। ট্রিম পাথের একটা স্টার্ট থাকে, একটা এন্ড থাকে, একটা অফসেট থাকে। যাই হোক, ঠিক এই মুহূর্তে এত কিছু না বুঝলেও চলবে, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে এটাকে অ্যানিমেশন করা সম্ভব ট্রিম পাথ দিয়ে একটা স্ট্রোককে। এবং এটা যদি আমি কনভার্ট টু বেজিয়ার পাথও করে ফেলি তারপরও এই সেম অ্যানিমেশন করা সম্ভব। গেল স্ট্রোক। তারপর আসি 3D লেয়ার নিই। প্রথমে একটা শেপ নিলাম, কালার দিলাম, এটার অ্যাঙ্কর পয়েন্ট মিডিলে আনার জন্য আমি এই টুলটা ইউজ করি। এখন যদি কমান্ড হোম ক্লিক করি তাহলে এটা আমার মাঝখানে চলে আসলো। ওকে, তো এইবার যদি এটাকে আমি 3D বানাতে চাই তাহলে জাস্ট সিম্পলি আমরা এই 3D আইকনে ক্লিক করব এবং এই 3Dটা কি টাইপের 3D হওয়া দরকার, ক্লাসিক 3D, অ্যাডভান্সড নাকি সিনেমা 4D? ক্লাসিক 3Dতে আপনি কোনো শেপকে এক্সট্রুড করতে পারবেন না, অর্থাৎ পেছনে যে এক্সটেন্ড করা যায় সেটা পারবেন না, যেটা আপনি সিনেমা 4Dতে পারবেন। আর অ্যাডভান্সড 3D যেটা, এটা মূলত কম্পোজিশনের উপরে ব্যবহার হয়। অনেক সময় লেয়ারকে যখন বেন্ড করার দরকার হয় তখন অ্যাডভান্স 3Dটা ব্যবহার হয়। তো এটা খুব একটা বেশি ব্যবহার হয় না, এই ক্লাসিক 3D অথবা সিনেমা 4Dটা ব্যবহার হয়। যদি আমি সিনেমা 4Dতে ক্লিক করি, তারপর যদি আমি ক্যামেরা ভিউ অপশনে গিয়ে এটাকে দেখতে চাই সাইড থেকে, তাহলে আমার কাস্টম ভিউ 1-এ ক্লিক করবো আমি। তাহলে এটা সাইড থেকে আমাকে দেখাচ্ছে এটা কেমন দেখাবে। এই যে ঠিক এই মুহূর্তে যদি আমি এক্সট্রুডে চাপ দিই, তারপর যদি এটাকে গ্রুপ করি, তারপর যদি সাইড কালার গিয়ে কালার অ্যাপ্লাই করি এবং ক্যামেরা এটা যেমন ছিল অ্যাক্টিভ ওরকম করে দেই, আর এটা রোটেশনে গিয়ে যদি আমি রোটেশন করতে থাকি তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা এটা 3D হয়ে গেছে। আর যদি এটা ক্লাসিক 3D থাকতো তাহলে এই বেভেল অপশনটা আমার থাকতো না। এটা এখন আর কোনো বেভেল নাই, এটা সিম্পলি একটা 3D লেয়ার যেটাকে আমি পজিশন দিয়ে সামনে পিছনে করতে পারবো, যেটা 2D লেয়ারে কখনোই সম্ভব না। 2D লেয়ারে সামনে পিছনে আনতে গেলে আপনাকে স্কেল অ্যানিমেশন করতে হবে, কিন্তু 3Dতে আপনি খুব স্মুথ অ্যানিমেশন করতে পারবেন এই পজিশন লেয়ার দিয়ে। তো 3D নিয়ে আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো আমি, যদিও এটা খুব অ্যাডভান্স লেভেলের একটা বিষয়। তারপর আমরা দেখবো ট্র্যাক ম্যাটস, আলফা ম্যাটস, সিলেট আলফা, এগুলোর কাজ কি। যদি আমি এখানে একটা সার্কেল নেই, তারপর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, এই রেড কালারের শেপটাকে যদি আমি এই সার্কেলের ভেতরে আনতে চাই, উপরের এই অংশটুকু বাদ দিয়ে, তাহলে এই শেপটাকে আমরা এইভাবে প্যারেন্ট করে দেব। এই ট্র্যাক ম্যাট প্যারেন্ট, এই প্যারেন্ট না, এটাকে এখন আমরা আনহাইড করে দেব। এবার দেখতে পাচ্ছি এই শেপটা এর ভেতরে চলে গেছে। কিভাবে? এই আলফা ম্যাটের মাধ্যমে। এখন যদি আমি এই শেপটাকে প্যারেন্ট করতে চাই, যেমন এই স্মল সার্কেলটা এই বিগ সার্কেলের সাথে আমি যদি প্যারেন্ট করি আর এটাকে যদি আমি রোটেট করি, তাহলে দেখেন ও যেদিকে যাচ্ছে এবং ওর অ্যাঙ্কর পয়েন্ট যেখানে, এই অবজেক্টটাও ওর মতো করেই রোটেট হচ্ছে। ঠিক আছে, এটা হলো প্যারেন্টের কাজ। তো ট্র্যাক ম্যাট আর প্যারেন্ট আমরা শিখলাম। আর মোড, এখানে মোড থেকে আপনারা মাঝে মধ্যে এটা দরকার হয়, যেমন মাল্টিপ্লাই, ফটোশপের মতো আর স্ক্রিন, সিলেট আলফা, এটা দিলে আমরা এই শেপটাকে আমরা রিমুভ করে দিতে পারবো। এটার কালার যেমনই হোক, এটা ব্যাকগ্রাউন্ড যদি না থাকে এবং এই সিলেট আলফা এটা যদি আমি যে কোনো শেপের উপরে অ্যাপ্লাই করে যদি সেই শেপটা অন্য শেপের উপরে নিয়ে আসি, তাহলে ওটার নিচে একটা নেগেটিভ স্পেস তৈরি হয়ে যাবে এরকম। এখন এটা আমি যদি অ্যানিমেশন করে একটা মুন রিভিলের মতো লাগে। আচ্ছা, এবার শেপের কালার কিভাবে দিব? শেপের কালার দেওয়ার জন্য আমরা এখানে চাপ দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এটা এর আগেও দেখিয়েছি আমি, কিন্তু এই ফিলে যদি আমি চাপ দেই আর তারপর গ্রেডিয়েন্ট, এটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট টাইপ। এই যে ছোট হ্যান্ডেল দেখতে পাচ্ছেন দুইটা, এটা চাইলে আমরা এডিটও করতে পারবো এখান থেকে। এখানে একটা কালার দিলাম, আবার এখানে একটা কালার দিলাম। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ঠিক সিমিলারলি আমরা স্ট্রোকের ক্ষেত্রেও আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। স্ট্রোক গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেম। স্ট্রোকের জন্য আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো এবং এই গ্রেডিয়েন্টটাও আমরা এডিট করতে পারবো। এবারে আমরা আসি টেক্সট লেয়ার নিয়ে। এখানে চাপ দিলে আমরা টেক্সট লেয়ার পাবো, তারপর টাইপ করতে শুরু করি। এখানে আমরা সব সময় দেখতে পারবো এই প্রপার্টিসগুলো। এটা বাই ডিফল্ট আপনি কোনোভাবেই রিমুভ করতে পারবেন না, হয়তো বা এটা ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যে কোনো এক জায়গায় নিয়ে আসতে পারবেন। যেমন আমি এটা এখানে রেখে দিলাম, এবার এটা ছোট করি। আচ্ছা, এইবার এই টেক্সট লেয়ারের ভেতরে আমরা কিছু অপশন পাবো, যেমন টেক্সট, সোর্স টেক্সট, পাথ অপশনস, মোর অপশনস, ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা অন্যান্য শেপের মতনই, কিন্তু
টেক্সট অপশনে এরকম কিছু আছে, আর এখানকার অপশনগুলো একটু আলাদা। যেমন এখানে পজিশন, স্কেল, স্কিউ, রোটেশন, অপাসিটি এগুলো আছে। যদি আমি পজিশনে ক্লিক করি তাহলে আমরা এইরকম অ্যানিমেশন করতে পারবো শুধুমাত্র পজিশনের। আমরা অ্যানিমেটর 1 এটা রিমুভ করে দিলাম। আমরা ইচ্ছা করলে এটাকে শেপ লেয়ারে কনভার্ট করতে পারবো, সেই জন্য ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট। এটা কিন্তু আর এখন টেক্সট নাই, ঠিক আছে? এটা আগেরটা এখানেই আছে টেক্সট অবস্থায়, কিন্তু এই শেপটা এখন আর টেক্সট নাই, এটা এখন ফুললি একটা এডিটেবল শেপ লেয়ার হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কিভাবে প্রি কম্পোজিশন তৈরি করতে হয়। যেমন কমান্ড শিফট সিতে যদি আমরা প্রেস করি অথবা কন্ট্রোল শিফট সি, তাহলে টেক্সট লেয়ারকে আমরা একটা কম্পোজিশনে কনভার্ট করতে পারবো। টেক্সট নামে একটা কম্পোজিশন দিলাম, একটা কম্পোজিশন হয়ে গেল। তো আমরা চাইলে এই কম্পোজিশনটাকে আমরা ক্রপ করতে পারি। কিভাবে? এখানে একটা টুল আছে রিজিয়ন অফ ইন্টারেস্ট। এখানে যদি আমি ঠিক এইভাবে ধরে তারপর যদি আমরা কম্পোজিশন ক্রপ কম টু রিজিয়ন অফ ইন্টারেস্ট, এখানে যদি আমরা ক্লিক করি আর তারপর যদি আমরা আবার বাইরে চলে যাই, তাহলে এই কমটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেভাবে আমরা কেটেছিলাম ঠিক সেইভাবে সেভ হয়ে গেছে, কিন্তু এটা ফেটে গেছে অনেকটাই। সেই জন্য আমরা এখানে একটা টুল ইউজ করি যেটা হলো কন্টিনিউয়াসলি রাস্টারাইজ। এই যে এটা দিলে আগের চাইতে একটু বেটার হচ্ছে, এখন ঠিক হয়ে গেছে। এটা যদি কোনো কম্পোজিশনের ভেতরে আমরা কোনো শেপ লেয়ার দিই তাহলে অবশ্যই অন্য কম্পোজিশনের বাইরে থেকে সেটাকে দেখতে অনেকটা একটু ব্লারি লাগে। সেই কারণে আমরা এটাকে ক্লিক করি যাতে করে সেই কম্পোজিশনের এলিমেন্টসগুলো আরো দেখতে শার্প হয়। টাইটেল অথবা অ্যাকশন সেভ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। প্রপোর্শনাল গাইড, গ্রিড, রুলার সব একসাথে চালু হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এগুলো রিমুভ করে দিই। এই সেম জিনিসগুলো আমরা এই ভিউ থেকেও আমরা দেখতে পারবো, যেমন শো রুলার, তারপর শো গাইডস, শো গ্রিড, আবার বিভিন্ন শর্টকাটও ইউজ করতে পারবো। এরপর আছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলটা কেমন? এই লেয়ারের উপরে কোনো ড্রপ শ্যাডো অথবা ইনার গ্লো, আউটার গ্লো এগুলো অ্যাপ্লাই করতে চাইলে আমাদেরকে লেয়ার স্টাইলে যেতে হবে। রাইট বাটন ক্লিক করে লেয়ার স্টাইল, ইনার গ্লো, আউটার গ্লো, বেভেল এন্ড এমবোস, স্যাটিন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্টও দিতে পারি। কিন্তু এগুলো লেয়ার স্টাইল থেকে কোনো লেয়ার অ্যাপ্লাই করলে এগুলো কিন্তু কখনোই ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে আসে না। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে শুধুমাত্র ইফেক্টস থেকে যে বিষয়গুলো অ্যাপ্লাই করা হবে, যেমন এখান থেকে যে কোনো একটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেয়ারের উপর যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেটা ইফেক্টস এর মধ্যে আসবে। এই ইফেক্টস থেকে যা কিছু আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখানে আসবে, কিন্তু লেয়ার স্টাইল থেকে আপনি যা কিছু অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু সব এখানে আসবে। আচ্ছা, এই গেল লেয়ার স্টাইল। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো অফ ফাইনাল কোয়ালিটি। এটা আমি সবসময় ইউজ করি। আপনি অ্যাডাপটিভ রেজুলেশন এটা ইউজ করতে পারেন। এখানে আরেকটা অপশন আছে যেটা অনেক সময় এরকম আনমার্ক থাকলে আপনি লেয়ারে ক্লিক করবেন ঠিকই, কিন্তু সেটা দেখতে পারবেন না। যেমন এটা আনচেক করা আছে। এখন যদি আমি শেপ লেয়ারটাকে ক্লিক করি এর বাউন্ডিং বক্সটা আমি দেখতে পাচ্ছি না। এটাতে ক্লিক করা মাত্রই বাউন্ডিং বক্সটা আমি দেখতে পাচ্ছি। যেমন এই পাথ, এরকম 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনি। এটা যদি আনচেক থাকে তাহলে আপনি কখনোই ওই পয়েন্টগুলো দেখতে পারবেন না। এই পাথ অপশনে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন না। তো অ্যাক্সিডেন্টালি অনেক সময় এটা ক্লিক করা হয়ে যায় আমাদের, এটা খেয়াল রাখবেন। আর কিবোর্ডের কিছু শর্টকাট আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। তো তারপর আমি কিছু বেসিক কিবোর্ড শর্টকাট আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন কোনো শেপ নেয়ার পরে পজিশন, কি ফ্রেম অ্যানিমেশন যদি বসাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি অল্ট শিফট অ্যান্ড পি প্রেস করব। আবার খেয়াল করেন লেয়ারটা এরকম ছিল, অল্ট শিফট অ্যান্ড পি অথবা অপশন শিফট অ্যান্ড পি। এবার কিবোর্ড থেকে যদি আমি অল্ট শিফট চেপে ধরে রাইট অ্যারো বাটনে ক্লিক করতে থাকি তাহলে ঠিক 10 ফ্রেম করে এগুলো সামনে আগাতে থাকবে। আবার লেফট অ্যারোতে ক্লিক করলে এটা পেছনে আসবে। তো রাইট অ্যারোতে ক্লিক করলে এটা সামনে যেতে থাকবে, লেফট অ্যারোতে ক্লিক করলে পেছনে আসতে থাকবে। এভাবে আমরা মূলত অ্যানিমেশন সেট করি যাতে করে এরকম টগল না করতে হয়। এরকম তারপর পজিশনে গেলাম, পজিশন বসালাম, কি ফ্রেম ধরে নিলাম, এরকম করা যাবে না। এটা অনেক টাইম কনজিউমিং টাস্ক। একটা প্রজেক্টে হাজার হাজার কি ফ্রেম থাকে, অ্যানিমেশন থাকে এবং প্রত্যেকটা কি ফ্রেম ম্যানুয়ালি বসাতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনি এরকম টগল করতে থাকেন তাহলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সেই কারণে এই শর্টকাটগুলো 100% জানা জরুরি। এটা সব সময় ইউজ হয় যে অল্ট শিফট পি, আবার অল্ট শিফট এস মানে স্কেল, অল্ট শিফট এ মানে অ্যাঙ্কর পয়েন্ট, অল্ট শিফট কিউ এটা হলো পাথ আমি আর এই মুহূর্তে দেয়া নাই। তারপর অল্ট শিফট আর মানে রোটেশন, অল্ট শিফট টি মানে অপাসিটি। ঠিক আছে, এবার সবগুলো ধরে যদি আমি অল্ট শিফট রাইট অ্যারো বাটন ক্লিক করি তাহলে এটা 10 ফ্রেম করে সরতে থাকবে সামনের দিকে। এবারে যদি এটাকে আমি অ্যানিমেশন করতে চাই তাহলে সিম্পলি এইখানে ক্লিক করে শিফট চেপে ধরে যদি আমি এরকম নিচের দিকে নিয়ে আসি তাহলে অ্যানিমেশন হয়ে গেল।
এই অ্যানিমেশনের যে এই লাইনগুলো, এগুলো যদি আপনি দেখতে চান সবসময় আপনার সামনে ভিউ হোক, তাহলে উইন্ডো থেকে প্রিভিউ অপশনে যাবেন। এই প্রিভিউ অপশনটা আনডক করে আপনি এটার মধ্যে ছেড়ে দিবেন। এই অপশনটা আমি ক্লিক করে রাখলাম। এখন যদি আমি কি ফ্রেমটা সিলেক্ট করে রাখি তাহলে আমি অ্যানিমেশনটা দেখতে পাবো আর কি। তারপরে স্কেলটা অ্যানিমেশন করি, স্কেল, তাহলে স্কেল আর পজিশন অ্যানিমেশন হলো। তারপর আমরা রোটেশনটাও অ্যানিমেশন করতে পারি, তাহলে রোটেশন অ্যানিমেশন হয়ে গেল। তারপর আমরা অ্যাঙ্কর পয়েন্টটাও অ্যানিমেশন করতে পারি। তারপর অপাসিটি, প্রত্যেকটা কি ফ্রেম এইভাবে অ্যানিমেশন করতে হয়। অর্থাৎ প্রথমে যে কি ফ্রেমগুলো বসাবেন আপনি, এটা ছিল প্রথম, সেই কি ফ্রেমকে আপনি রাইট অ্যারো বাটন চাপ দিয়ে আপনি ডানে নিয়ে আসবেন। আর তারপর নতুন যে কি ফ্রেমগুলো বসাবেন সেগুলো হবে আপনার স্টার্ট, আর এটা হবে এন্ড। তারপর শুরুর দিকে যে আপনি কি ফ্রেমগুলো বসাবেন সেগুলো হবে অ্যানিমেশনের শুরু, আর এটা হবে শেষ। এবার এটাকে স্মুথ অ্যানিমেশন করতে চাইলে আমাদের কি করতে হবে, F9 চাপতে হবে, অর্থাৎ ইজি ইজ। এখন আমাদের অ্যানিমেশনটা এরকম হয়ে গেল। এটাকে আমরা আরো স্মুথ করার জন্য কি করতে পারি, এই যে হ্যান্ডেলটা আছে সবগুলো এখানে ধরে এই স্ন্যাপ অপশনটা চালু করে, এটা কোনো ব্যাপার না, এটা থাকতেও পারে নাও পারে, এটা দিয়ে জুম করে। আমার এখন জুমের দরকার নাই, আমি অল্ট চাপ দিয়ে যদি স্ক্রল হুইল করি তাহলে এটা জুম আউট হয়ে গেল। তো এটাকে ডানে বামে সরানোর জন্য আমি জাস্ট মিডল বাটনে চাপ দিয়ে ডানে বামে সরাবো। এবার এটাকে সবগুলোকে সিলেক্ট করব, আমি এই হ্যান্ডেলটাকে ধরবো, শিফট প্রেস করে এটাকে সর্বোচ্চ নিয়ে আসবো। এখানে লেখা আছে দেখেন ইনফ্লুয়েন্স 100%, অর্থাৎ সর্বশেষ 100% হবে, অর্থাৎ আমাদের গতিটা একদম 100% স্মুথ হয়ে শেষ হবে। অথবা এখানে আমি 70 দিতে পারি, 80 দিতে পারি, আমি সবসময় 100 অথবা 90 এরকম ইউজ করি। আচ্ছা, এবার শুরুটা কেমন হবে, শুরুটা সবসময় আমি এরকম স্টিপ রাখি এরকম। তাহলে এখন যদি আমরা অ্যানিমেশনটাকে দেখি তাহলে কেমন লাগবে। এবার প্রিভিউ করার জন্য আমরা স্পেস বাটনে চাপ দেবো। এবার আমি চাচ্ছি টাইম লাইনের এইটুকুনি শুধু আমি প্রিভিউ করব। এখানে প্লে হেড টাইনে রাখবো, তারপর এন বাটনে ক্লিক করব। এন বাটনে ক্লিক করলে ঠিক এইটুকুন টাইম লাইন জুড়ে আমি বারবার প্রিভিউটা দেখতে পারবো। আরেকটা টুল খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইফেক্টস টাইপের কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমি এই টুলটা ইউজ করি। এটার নাম হলো এফএক্স কনসোল। এফএক্স কনসোলটা একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, দ্যাটস অল। এটার সুবিধাটা হলো এখানে আপনি কন্ট্রোল এবং স্পেস বার যদি একসাথে চাপেন তাহলে এফএক্স কন্ট্রোল বারটা ওপেন হবে, আর আপনার বারবার এরকম ইফেক্টস তারপর এরকম খুঁজতে হবে না, ঠিক আছে? আপনি সরাসরি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেমন গসিয়ান ব্লার অ্যাপ্লাই করে দিলাম, এরকম হয়ে গেল। আমরা চাইলে এটাও ঠিক এর মতনই অ্যানিমেশন করতে পারি। শুরুতে এরকম ব্লার থাকবে, তারপর মুছে যাবে। F9 চাপ দিলাম, শেষে 100, শুরুতে স্টিপ 0 আর কি। এখন ব্লার সহ অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো অ্যানিমেশন করতে করতে আমাদের অনেক সময় এটা অনেক স্লো হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, এই পার্স মেমোরি অল ক্যাশ এটা ক্লিয়ার করে দেবো। যেমন ঠিক এই মুহূর্তে আমি যে কাজগুলো করছি তার জন্য 908 MB স্টোর হয়ে গেছে। এই ক্যাশটা আমাকে ক্লিয়ার করতে হবে, নাইলে সফটওয়্যারটা অনেক ভারী হয়ে যাবে, ল্যাগিং হবে, প্রিভিউটা ঠিকমতো আমরা দেখতে পারবো না। তো অনেক সময় দেখা যায় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের অ্যানিমেশন করতে গেলে প্রায় 40-50 গিগাবাইটের মতো জায়গা খেয়ে বসে থাকে, যার জন্য টাইমলাইনটা অনেক সময় স্লো হয়। আমি ক্লিন করে দিলাম। তো আপনারা এটা কিছুক্ষণ পর পর, অর্থাৎ 20 থেকে 25 মিনিট অথবা 30 মিনিট পর পর এটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ভ্যালু গ্রাফ ভার্সেস স্পিড গ্রাফ। তো ভ্যালু গ্রাফ আর স্পিড গ্রাফ এটাকে আমরা দেখব। প্রথমে আমরা পজিশন অ্যানিমেশন করে দেখি। অল্ট শিফট পি প্রেস করে আমি পজিশন দিলাম, তারপর রাইট অ্যারো বাটনে চাপ দিয়ে আমি ডানে সরিয়ে দিলাম, এটা হলো শেষ। এবার শুরুটা কি হবে, শুরুটা নিচ থেকে হবে। এবার সবগুলো একসাথে সিলেক্ট করে F9, তারপর আমি এটা টেনে দিলাম, হয়ে গেল আমার অ্যানিমেশন। এবারে এই অ্যানিমেশনটা আমি কিন্তু এই গ্রাফ দেখে না করেও অন্য আর একটা গ্রাফ দিয়ে করতে পারতাম। এখন যেটা আছে সেটা হলো এডিট স্পিড গ্রাফ। আমি কিন্তু ভ্যালু গ্রাফ দিয়েও এডিট করতে পারতাম। সেটা দেখতে কেমন হতো সেটা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কারণ শুধুমাত্র পজিশন প্রপার্টিসের জন্য এই জিনিসটা আলাদা থাকে। এটাকে যদি আমি সেপারেট ডাইমেনশন করে নিই, অর্থাৎ শুধুমাত্র ওয়াই পজিশন রাখি আর এক্স পজিশন যেহেতু এখানে নাই, এই ভার্টিক্যাল যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াই পজিশন, আর যদি অ্যানিমেশনটা ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে থাকতো সেটা হতো এক্স পজিশন। সেই এক্স পজিশন অ্যানিমেশনটা কিন্তু এখানে নাই, শুধু আছে ওয়াই পজিশন। ওয়াই পজিশন যেহেতু আছে, আমি এটাকে F9 চাপ দিয়ে আবার ইজ করে নিলাম। এটাতে ক্লিক থাকা অবস্থায় আমি এটা ঠিক এডিট ভ্যালু গ্রাফে যেভাবে দেখেছেন সেই অ্যানিমেশনটা যদি এখানে আনতে চাই তাহলে সেটা দেখতে হবে এরকম, অর্থাৎ শুরুতে 0 শেষে
100%। এটা দেখতে এরকম লাগে আর স্পিড গ্রাফ দেখতে এরকম লাগে। তো সমস্ত অ্যানিমেটররাই সবসময় এই স্পিড গ্রাফটাই ব্যবহার করে। স্পিড গ্রাফ অনেক ফাস্ট, খুব দ্রুত অ্যানিমেশন করা যায়, খুব দ্রুত অ্যাডজাস্ট করা যায়। আর ভ্যালু গ্রাফ তখনই দরকার হবে যখন কোনো কমপ্লিকেটেড অ্যানিমেশনের দরকার হয়, যেমন বাউন্সিং বল, তারপরে খুবই প্রেসাইজ স্মুথনেস আনার জন্য ভ্যালু গ্রাফটা ব্যবহার করা হয়। তো আমরা সবসময় স্পিড গ্রাফটাই প্রেফার করি। এতক্ষণ আমরা যা যা শিখলাম এই সমস্ত কিছুই আসলে অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা কিন্তু টেস্ট করা দরকার। তো আমি আশা করব এই ছোট্ট টাস্কটা যদি আপনারা করতে পারেন এবং আমাদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার দেন, আমি অবশ্যই আমার ফিডব্যাক শেয়ার করবো সেখানে, এবং এতে করে আপনারই উপকার হবে। ঠিক আছে, আপনি আরো 10 জনকে যখন আপনার অ্যানিমেশনটা দেখাবেন, আপনার ভেতরে আরো ইন্সপিরেশন জাগবে যে না, আমি একজন অ্যানিমেটর হতে পারবো, আমার অ্যানিমেটর হওয়া দরকার। তো ছোট্ট একটা টাস্ক, জাস্ট ছোট একটা অ্যানিমেশন করবো আমরা। এই টেক্সটটাকে দুইটা অংশে আমার আনতে হবে, একটা হলো লার্ন, একটা হলো মোশন। তাহলে আমি দুইটা সেপারেটলি অ্যানিমেশন করতে পারবো। এটা অনেকেই বলবে যে এখান থেকে কেন নয়? হ্যাঁ, এখান থেকে আমি কখনোই অ্যানিমেশন করি না, কারণ এই অ্যানিমেশনটা কখনোই স্মুথ হয় না। এখানে কিছু অ্যাডভান্স অপশন ওদের দেওয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি স্মুথ মোশন না। তো স্মুথ মোশনের জন্য আপনাকে টেক্সট অ্যানিমেশন 100% কাস্টম অ্যানিমেশন করতে হবে। তো এই টেক্সট দুইটাকে আলাদা করতে চাইলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। একটা হলো একবার এই একটা ওয়ার্ড আর একটা লেয়ারে আর একটা ওয়ার্ড নিতে পারি, অথবা এটাকে সিলেক্ট রেখে আমরা একটা মাস্ক আঁকাতে পারি এর উপরে। এটা সিলেক্ট রেখে আমরা এই রেক্ট্যাঙ্গেল বাটনে ক্লিক করলাম, তারপর একটা মাস্ক আঁকালাম। কোথায়? এই লার্ন এইটুকুনের উপরে। তারপর আমরা এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম, এই যে ডুপ্লিকেট করে নিলাম। এবার এই মাস্কটাকে ধরে ডাবল ক্লিক করব, এখানে সিলেক্ট করে এইখানে ডাবল ক্লিক করে এই দিক থেকে এই দিকে নিয়ে যাব। তাহলে কি হলো? মোশন। তাহলে আমার এখন দুইটা সেগমেন্ট হয়ে গেল। এর চেয়েও আরো অনেক সহজ একটা টুল আছে, সেটা হলো এই টাইপ টুল। এই টুলটা যখন আপনারা পেয়ে যাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনার এই দুইটা ওয়ার্ড আলাদা সেপারেট হয়ে যাবে উইদাউট এনি মাস্ক অর শেপ। ওকে, এখন আমার দুইটা ওয়ার্ড হয়ে গেল। এবার এই দুইটা ওয়ার্ডকে আমি অ্যানিমেশন করব। শিফট অল্ট টি, রাইট অ্যারো বাটনে দুইবার চাপ দেব। এবার শিফট চেপে ধরে, অল্ট না শিফট চেপে ধরে রাইট অ্যারো বাটনে 4 বার চাপ দেব। এবার এইটা আমি আর একটু বেশি সরিয়ে দেব। এবারে কি হচ্ছে? আমার একটা অ্যানিমেশন হয়ে গেল, লার্ন মোশন। সবগুলো কি ফ্রেমকে আমি সিলেক্ট করলাম, F9 এ চাপ দিলাম, ভিতরে গেলাম, আর এটাকে আমরা 0 রাখবো। তাহলে এই টাইপের একটা অ্যানিমেশন। এখন দুইটা অ্যানিমেশন একসাথে হচ্ছে, আমি চাচ্ছি মোশনটা আর একটু পরে আসুক, সেজন্য এটাকে একটু স্ট্যাগার করে দেবো 2-3 ফ্রেম। এরকম দেখাচ্ছে লার্ন মোশন। স্মুথ একটা অ্যানিমেশন হচ্ছে এখন এতে আমরা আরো কাজ করতে পারি। কি কাজ করতে পারি? যেমন এটা এখানে আমরা অপাসিটি দিতে পারি। অল্ট শিফট টি চাপ দিয়ে আমরা জাস্ট কয়েকটা ফ্রেম দূরে নিয়ে এটাকে যদি 0 করে দেই, তাহলে অপাসিটি সহ আসবে। এখন কিন্তু আরো সুন্দর লাগছে। তো আশা করি আপনারা এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, আর আমাদের যে গ্রুপটা আছে সেখানে আপনার এই ছোট্ট অ্যানিমেশনটা শেয়ার করবেন। এতে মোটেও লজ্জার কিছু নাই। আপনি হুট করে অনেক বড় অ্যানিমেটর হতে পারবেন না, আপনাকে এই ছোট ছোট অ্যানিমেশনগুলো করেই বড় হতে পারবেন। আর আমার চ্যানেলের সাথে থাকলে আমি স্টেপ বাই স্টেপ ছোট ছোট টিউটোরিয়ালের মাধ্যমে বিগিনার থেকে শুরু করে যাতে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে পৌঁছানো যায়, সেই ধরনের টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো, যাতে কষ্ট না হয় আর কি সবার। যে কেউ আমার চ্যানেলে এসে সে যেন বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিয়ে কিছু একটা অ্যাচিভ করতে পারে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।